ভারত থেকে হাসিনা পালাচ্ছে, ভারতে হাসিনা থাকতে পারবে না, এবং ভারতকে এত কিছু শেখ হাসিনা দিল, আজকে সেই ভারত তাকে থাকার মতো জায়গাটুকু দিতে রাজি হচ্ছে না। অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা, কথাগুলো বলবো, তার আগে কিছু কথা বলি। শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না। তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানবজমিন বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে। বিএসএফকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। শেখ হাসিনাকে নিয়ে কাদের সিদ্দিকী এখন নতুন একটা পরিকল্পনা করছেন বলে আমাদের ধারণা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে কাদের সিদ্দিকী রাজনীতিতে সুযোগ চান। ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 জন প্রধান সমন্বয়ক, পাশাপাশি 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে, এটা সামনে আরো বড় যাবে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না। তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানবজমিন বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে। আমরা একটু দেখি তিনি কোন দেশে যাচ্ছেন, কোথায় তার পরবর্তী আশ্রয় হচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। তার মানে শেখ হাসিনা ভারত ছাড়ছেন এবং তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তিনি সম্ভবত দুবাইতে আশ্রয় খুঁজছেন এবং দুবাই যদি তাকে আশ্রয় দিতে রাজি হয় তাহলে তিনি দুবাইতে চলে যাবেন। সেখানেও যদি তিনি আশ্রয় না পান সেক্ষেত্রেও তিনি আরও বেশ কয়েকটি দেশে, মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করেছেন। এগুলোর মধ্যে একটি সৌদি আরব। ফলে তিনি একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশ্রয় প্রার্থনা খুঁজছেন। তিনি অনেক জায়গা থেকে এর আগেও প্রত্যাখ্যাত হয়েছেন, তাকে আশ্রয় দিতে রাজি হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়নি, এবং যুক্তরাজ্য যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে এমপি, সেখানেও তিনি আশ্রয় পাননি। তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছিলেন, সেটা রিজেক্ট করা হয়েছে। এমনকি শেখ রেহানার ছেলে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থান করছেন। ফিনল্যান্ডও শেখ হাসিনার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করেছে। একইভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি, তাই তিনি ভারতেই এতদিন অবস্থান করছিলেন। কিন্তু ভারতও যেহেতু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এবং আমরা ধারণা করছিলাম তিনি খুব বেশি দিন ভারতে অবস্থান করতে পারবেন না, কারণ ভারতে থাকা তার জন্য এবং বিশেষ করে ভারত সরকারের জন্য দুশ্চিন্তার কারণ শেখ হাসিনা যতদিন ভারতে অবস্থান করছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। অন্যদিকে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকেও একটা সময় বাংলাদেশে পাঠিয়ে দিতে বাধ্য হতে পারে ভারত, যদি আন্তর্জাতিক সম্প্রদায় প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দিক থেকে যে প্রচণ্ড রকম চাপ আসতে পারে সেই ধারণাটা আমরা করছিলাম। অন্তত নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস যখন সেখানে গিয়েছিলেন, সেখানে তিনি যে ট্রিটমেন্ট পেয়েছেন, নতুন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে ট্রিটমেন্ট পেয়েছে, তাতে ভারত বুঝতে পারছে যে কোনো মুহূর্তে তাদের উপরে প্রচণ্ড রকম চাপ তৈরি হতে পারে। ফলে ভারতও এখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে নিশ্চিতভাবেই রাজি হবে না, তারা স্বস্তিতে থাকবে না। ক্ষমতা বড়ই খারাপ জিনিস। সুযোগ সুবিধা, টাকা পয়সা, প্রটোকল, এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা। আপনি দেখেন যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি, জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল, নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে। আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা, একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা প্রায় মাসে
5-7 লাখ টাকার এবারে আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, পরিবার একটা ভাবসাব নিয়ে চলছে, আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে। এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাতদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন, এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাকাইছে। আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে। একটা বড়সড় অংশ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 জন প্রধান সমন্বয়ক পাশাপাশি 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে, এটা সামনে আরো বড় যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে, এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 সমন্বয়ক এবং 4 সহ সমন্বয়ক তারা পদত্যাগ করেছেন। আজকে বিকাল 5টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে। তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না, অভিযোগটা দেখছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন, এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 9 দফা, এরপরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। তারই প্রেক্ষিতে হাসিনার পতন, আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে 9 দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো, এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড় বড় পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা। আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে। স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসে গেলে বাকিদেরকে দেখবেন না, এটা তো হইতে পারে না। আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই, স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে এখন নিজেদের মধ্যে এই আলোচনা। তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে, লাইক ছাত্রলীগ, ছাত্রদল অথবা ছাত্র শিবির। এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার, সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস, সেই ইতিহাসকে নষ্ট করছে। তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে। এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে 5ই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের, সর্বপেশার এবং সর্বমতের, কেউ আন্দোলনের একক কৃতিত্বধারী নয়। এটা ইউনূস সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টার মাইন্ড। একই সাথে সহস্রাধিক শহীদ, আহতদের রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের। গণমানুষের মেহনত, ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো। তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে। তারা মনে করছে এগুলার দরকার নাই, যারা সংস্কার করার তারা সংস্কার করবে, ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে, কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে, আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে, কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে। এটা আসলে ভাই ঠিক না, এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হয়েছে। আমরা আগেই বলছিলাম সমালোচনা করা খুবই সোজা, কিন্তু আপনি যখন একটা দায়িত্বের জায়গায় বসবেন সবাইকে খুশি করা এটা বড় কঠিন কাজ। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।